প্রেমটার সূত্র ধরে যে কাজগুলো হবে শুধু ওগুলোই করব, যেগুলো শুধু আমার ট্যালেন্টের জন্য হবে ওগুলো আমি করব না। না, অ্যাবসলিউটলি। কজন পারে এটা? সত্যি 24 বছর ধরেই ফোকাসে আছে, এটা কজন পারে বল? লোকেরা কম ফোকাসে থাকে, বেশি ফোকাসে থাকে, ফোকাস থেকে হাওয়া হয়ে যায়, কোনো নরম চরমই নেই। আমি যেরকম ছিলাম ওই রকমই ফোকাসে আছে। হ্যাঁ, যে এত একা কেন ম্যানেজ করে নিতে পারছে আর কি। তো সেটা থেকে আবার আমার মনে হচ্ছে যে না না, একটু একটু ডিপেন্ড করে থাক, মানে না না ঠিক আছে আমি করে নেব, মানে সবই আমি করে নেব, না দরকার নেই মা, ঠিক আছে আমি করে নেব। আমি হয়তো ভুল মানুষের উপর নির্ভর করে ফেলেছি, বা নির্ভর করে ফেলে বুঝেছি যে এই মানুষটা অ্যাকচুয়ালি আমার জন্য থাকবে না বা কিছুই করবে না। তো কাজ যদি প্রেম করেই জাস্ট করতে পারি, আর মানুষে যদি আমার প্রতি প্রেমের জন্যই দেখতে পারে, তাহলে তোমার কটা প্রেম হলো যদি এতগুলো? হাজার 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 কোটি কোটি। আমার সঙ্গে এখন এমন একজন মানুষ আছেন যার মোটো, জীবনের মোটো, লোকে যে যা বলুক ভাই আমি আমার মতো ভালো থাকতে চাই, এবং তিনি স্বস্তিকা মুখার্জি। আমরা টেক্কা নিয়ে আজকে কথা বলছি, এটা সকলেই জানেন, কিন্তু আসলে অভিনয়ের ক্ষেত্রে তিনি কখনো কাউকে টেক্কা দিতে চেয়েছেন কিনা বা ভেবেছেন কিনা সেটা আমি জানি না, কিন্তু মা হিসেবে সবসময় নিজেকে টেক্কা দিয়ে গেছেন, তাই তো স্বস্তিকাদি? হ্যাঁ, একটু 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 প্রত্যেকটা স্টেজেতে আমার মনে হয়, তুমি বাস্তবের কথা বলছি, বরদান নয়, মা হিসেবে নিজেকে টেক্কা দিতে হয়েছে, হয় বোধ হয়। সেটা আমাদের সবাইকেই দিতে হয়, মানে তুমি তো এখনো মা হওনি, তুমি তাও নিজেকে তো টেক্কা দিচ্ছ না, কোনো না কোনোভাবে প্রতিনিয়ত আমাদের জীবনযাপনে সেটা চলতেই হয়। আর এটাকে আমার মনে হয় না যে একটা বিশাল কিছু একটা কাণ্ড আমরা করছি, বা জাস্ট মেকিং আ বিগ ডিল অফ ইট। এটা যতটা কম করা যায় বা এটা যতটা কম ভাবা যায়, আই থিঙ্ক ইট বিকামস ইজিয়ার ইন লাইফ। মানে অত ভেবো না, সেটাতেই বোধহয় বিশ্বাস। হ্যাঁ, আমি এমনিতেও আগে করে ফেলি তারপরে ভাবি, এটা একটা আমার প্রবলেম। তো আমার বন্ধু বান্ধবরাও এটা অনেককে বলে যে ওকে কিছু জিজ্ঞেস করিস না, কিন্তু যেটা কি করা ঠিক হবে, যদি ব্যাপারটা যদি জাস্ট ওর কাছে পৌঁছয়, ও আগে সেটা করে নেবে, তারপরে আমি ভাবতে বসি যে ঠিক করলাম কি, তো অন্য কিছু করা উচিত ছিল বা করাই উচিত ছিল না। সো আই এম ভেরি ইম্পালসিভ, মানে অ্যাজ আ পার্সন ইন রিয়েল লাইফ অ্যান্ড অলসো অ্যাজ অ্যান অ্যাক্টর। কিন্তু এটাও তো বলে যে অনেক কিছু না করলে মানে বাকি থেকে যায় আমাদের জীবনে, ধরো করলামই না জীবনে। হ্যাঁ, তো আমি একদম রিগ্রেট নিয়ে বাঁচতে চাই না, একদম না। যা আমার করতে ইচ্ছে করছে সব আমি করে ফেলতে চাই। আর হয়তো অতীতে এরকম অনেকবার হয়েছে যে আমি সত্যি কিছু একটা করতে চেয়েছি এবং আমি কারুর ওপর ডিপেন্ডেন্ট থেকেছি যে একসঙ্গে করব বা একসঙ্গে যাব, তারপর ওই বসে থাকতে থাকতে সময়টা পেরিয়ে গেছে, ইচ্ছেটাও চলে গেছে, এখন আর ওই জিনিসটা হয়তো আমাকে অতটা এক্সাইট করে না। সো আই ফিল আই হ্যাভ লস্ট আউট অন আ লট অফ থিংস। তো এখন ওই জন্য আমি আর ওই পলিসিটা নিয়েছি আমার মেয়ে বাইরে চলে যাওয়ার পর থেকে, যে আমি আর কারোর জন্য বসে থাকবো না, আমার যেটা করতে ইচ্ছে করবে আমি করে নেব, কেউ সঙ্গে এলে ভালো, কেউ না এলে ঠিক আছে। একদম স্বস্তিকাদি, এই যে তুমি যে কথাটা বলে এটা থেকেই যাই যে এই যে মানে আমাদের ভালো থাকার জন্য কাউকে প্রয়োজন, মানে তোমার মনে হয়, আমি অন্বেষার কথা বাদ দিয়ে বলছি, ধরো মানে সবসময় হ্যাপি থাকার জন্য, বা সবসময় হ্যাপি থাকার দরকার নেই, সবসময় হ্যাপি থাকা যায়ও না, এটা একটা ইউটোপিয়ান ধারণা আমাদের সবার। হ্যাঁ, ঘুম থেকে উঠে রোজ দিন আমি দারুণ খুশি থাকবো, এটা তো সম্ভব নয়, আমি চাইও না। আমার মনে হয় ওটা থেকে একটা বোরডাম আসবে যে বাবা আমি সারাক্ষণই এত খুশি থাকছি, হ্যাঁ সারাক্ষণই দারুণ থাকছি, দারুণ সব জিনিসপত্র হচ্ছে, এটা প্র্যাকটিক্যালি পসিবল না, আর ওটা আমার চাহিদাও নয়। ঠিক থাকাটা দরকার। আর আমাদের সবার নিজের মতন করে ভালো থাকার তো একটা স্পেস আছে, আমার কাছে যেটা আমার মতন করে ভালো থাকা সেটা তোমার কাছে না হতে পারে। সো আমাদের নিজেদের উচিত নিজেদের মতন করে ভালো থাকার জন্য যেটা দরকার সেটা করার। আর হ্যাঁ, যখন এরকম জীবনে অনেক সময় অনেক পরিস্থিতি আসে যখন মনে হয় যে না আমি এটা একা করতে পারছি না বা আমি একা করতে চাইছি না, আমার নির্ভর করার মতন একটা মানুষ দরকার, ওটাও ওরকম সময়ও গেছে। অনেক সময় হয়তো ভুল মানুষের উপর নির্ভর করে ফেলেছি, বা নির্ভর করে ফেলে বুঝেছি যে এই মানুষটা অ্যাকচুয়ালি আমার জন্য থাকবে না বা কিছুই করবে না, সেখান থেকে আবার একটা খারাপ লাগার জন্ম হয়েছে।
সো I think I am I'm enough for myself now. কিন্তু এটাও একটা প্র্যাকটিস, তোমাকে এটার মধ্যে দিয়ে যেতে হবে। হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে ভাবলাম যে আমি যথেষ্ট নিজের জন্য, ওটা হয় না। মানে এটা তোমার জীবনে, তোমার যাপনে, তোমার ভাবনায়, তোমার কাজে এটাকে প্র্যাকটিস করে যেতে হবে যে ঠিক আছে, মানে আমি করে নিতে পারবো। সময় লাগবে, অনেকটা বেশি সময় লাগবে। 4 বার হোঁচট খাবো, 5 বার মনে হবে দেয়ালে পিঠ থেকে গেছে, ঠিক আছে, মানে ওই পিঠ থেকে থাকতে থাকতে I will find a way for myself. একদম। তো অন্বেষা তোমাকে দেখছে, আমি যদি বলি অন্বেষা কতটা সেলফ ডিপেন্ডেন্ট, কারণ আমরা মানে তুমি যেটা বললে যে ধাক্কা খেতে খেতে শিখছি, কিন্তু অন্বেষা তো তোমাকে অন্যভাবে দেখেছে। তো সেক্ষেত্রে ও কি ছোটবেলা থেকেই অনেকটা নিজেকে গুছিয়ে নেওয়া, সেক্ষেত্রে বুঝে গেছে যে জীবন। দেখো, ও ছোটবেলায় অনেকটা সময় মানে ক্লাস 2 থেকে 6 অবধি হস্টেলে পড়েছে। তো আমরা জানি যে হস্টেলে যারা পড়ে তারা অনেকটাই ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, তাদেরকে অনেকটাই নিজেকে করে নিতে হয়। তারপরে ও গ্র্যাজুয়েশনটা বম্বেতে করেছে, তারপরে ও মাস্টার্স ইউকে থেকে করেছে। সো মানে জীবনের বিভিন্ন স্তরে কিন্তু ও একা থেকেছে। তো সেখান থেকে একটা আমি একা করে নিতে পারি, ওইটা ডেফিনেটলি ওর মধ্যে আছে। এবং এখন এতটা বড় হয়ে গেছে যে আমি এই তো সবেই জাস্ট মানে অগস্টের শেষের দিকে আমি ফিরেছিলাম, আমি ওর কাছে ছিলাম প্রায় 1-1.5 মাস। এতটাই একা সবকিছু করে নিতে পারছে, সেটা নিয়ে এখন আমার সমস্যা হচ্ছে। হ্যাঁ, যে এত একা কেন ম্যানেজ করে নিতে পারছে আর কি। তো সেটা থেকে আবার আমার মনে হচ্ছে যে না একটু ডিপেন্ড করে থাক, মানে না ঠিক আছে আমি করে নেব, মানে সবই আমি করে নেব, না দরকার নেই মা, ঠিক আছে আমি করে নেব। সো ওই আর কি, দ্য বার্ড হ্যাজ ফ্লোন আউট অফ দ্য নেস্ট সিচুয়েশন। বাট আমার মনে হয় এটা সবারই এখন যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বা আমাদের সমাজ ব্যবস্থাটা যেমন হয়ে গেছে, বা আমার জীবনটা যেমন, আমি পারবো না মানে 365 ডেজ তো আমি ওর জন্য আমি থাকতে পারবো না। কারণ একে তো থাকি অন্য দেশে, অন্য কন্টিনেন্টে, সেখানে একটা না নিজের কাজ আছে। আর আমাদের কাজটা এমন যে আমাদের ওয়ার্কিং আওয়ার্সটা বিশাল, মানে 12 to 14 আওয়ার্সটা মিনিমাম, তারপরে আবার এক্সট্রা আওয়ার্স এটসেট্রা। সো সেই জন্য আমার মনে হয় না আমি ওই পুরোপুরি আমি ওই সময়টা দিতেও পারবো, অতটা সময়ও চাইও না। তো মিলিয়ে মিশিয়ে একটা কিছু হয়ে যায়। তো আমরা যেহেতু টেক্কা নিয়ে কথা বলছি, আমি তোমাকে এমনিতে যদি মা হিসেবে দেখি, যে মা হিসেবে কেন একজন মানুষ হিসেবেই যদি দেখি, যে যেটা হচ্ছে ভেতরে সেটা প্রকাশ করো, খুব চেপে রাখা, সেটা যে কোনো কথা হোক, যে কোনো অনুভূতি হোক। কিন্তু টেক্কায় কিছুটা দেখে খুব মনে হয়েছে যে সে ভেতরে প্রচণ্ড আর কি ভেঙে পড়ছে, কিন্তু ওপরে প্রচণ্ড শক্ত দেখাচ্ছে। সেটাই কি মানে যে যতটুকু আমরা দেখেছি ঝলক, এটা আছে, আবার উল্টোটাও আছে। হ্যাঁ, মানে চিন্তায় পাগল হয়ে হেল্পলেস হয়ে একটা মায়ের যে আকুতিটা বেরিয়ে আসে না, যে মানে আমাকে এক্ষুনি জানতে হবে আমার মেয়ে কেমন আছে, আমাকে এক্ষুনি দেখতে হবে আমার মেয়েকে, আমি এটার সঙ্গে আর নেগোশিয়েট করতে চাই না, মানে যা হবার আছে এক্ষুনি হোক। সো ওটার যে একটা আকুতি, ওটার যে একটা বেদনা, ওটা থেকে যে একটা মানুষ মানে একদম হাইপার হয়ে যায়, বা ওই যে অ্যাংজাইটিটা যে আমি কিছু খবর পাচ্ছি না, তো সেই জায়গাটাও ছবিতে আছে। এবং রুক্মিণী এখানেই আছে আমার পাশে বসে, আমাদের এরকম অনেক কটা সিনও আছে যেখানে আমি ওকে বলেছিলাম যে দেখ আমি কিন্তু যা কিছু করে ফেলতে পারি, একটু প্রিপেয়ার থাকবি কিন্তু। সত্যি বলেছিলাম যে তুই দেখে রাখ, চারপাশটা যা হবে একটু রিয়াক্ট করে দিস, কিন্তু আমি কিন্তু জানি না আমি কি করব। সো হ্যাঁ, তো ওই ইম্পালসিভলি মানুষ অনেক কিছু করে ফেলে না, যেটা হয়তো পরে ভাবে যে না এটা না করতে পারতাম, বা আমি আরেকটু হয়তো সহনশীলতা দেখাতে পারতাম, বা আমি আরেকটু হয়তো শান্ত থাকতে পারতাম। হ্যাঁ, সো সেই মাটাও আছে টেক্কাতে।
টেক্কাতে তোমার মেয়েকে অনেক ছোট দেখানো হচ্ছে, এখন অনেকটা ধরো গুছিয়ে না, সেই সময়টা তুমি স্বস্তিকা দিয়ে আরো ইম্পালসিভ ছিল, তখন কাজ, তখন নিজেকে গোছানো, মেয়েকে বড় এই সময়টা। আমি খুবই অতিরিক্ত বেশি ইম্পালসিভ ছিলাম, খুবই ইমপেশেন্ট ছিলাম, আমার খুবই মাথা গরম হয়ে যেত সবেতেই, খুবই চেঁচামেচি করতাম রেগে গেলে। তো সেগুলো অফকোর্স বয়সের সঙ্গে সঙ্গে আই হ্যাভ কামড ডাউন। সেই বয়সের সঙ্গে সঙ্গে ঠান্ডা হওয়া। আচ্ছা, আমি এক জায়গায় দেখছেন টেক্কা নাকি তাসের মানে প্রথম তাস আর কি, প্রথম কার্ড আর কি, তো সেক্ষেত্রে প্রথম হওয়ার লড়াইতে স্বস্তিকা মুখার্জি কখনো থেকেছেন? না, আমি ওটাকে কোনো সময় মনে করিনি যে ওটা একটা গুরুত্বপূর্ণ দৌড় আমার জন্য, যে মানে কাকে আমাকে ফেলে আগে যেতে হবে, কে আমাকে ফেলে আগে চলে গেল, কার সঙ্গে আমাকে কম্পিট করতে হবে। আমার মনে হয়েছে যে আমার কম্পিটিশন আমার আগের কাজটার থেকে আমার পরের কাজটা বেশি ভালো হতে হবে। আমি কখনো এই কথাটা শুনতে চাই না যে অডিয়েন্স আমার একটা কাজ দেখে বললো যে না আপনার আগের কাজটা বেশি ভালো লেগেছিল, এই কাজটাই আপনার বেস্ট, আমি সেটাই শুনতে চাই। তো আমার মানে আমার লক্ষ্যটা সেটাই থাকে যে হোয়াট এভার আই এম ডুইং শুড বি মাই বেস্ট, নট মাই লাস্ট ওয়ার্ক অর নট মাই ফিউচার ওয়ার্ক। হোয়াট আই এম ডুইং রাইট নাও is the most important thing in my life. It is my most important work and it has to be my best. কাজের কথা যখন বললে একটা কথা বলতেই হয়, স্বস্তিকা দি একটা পোস্ট দেখে আমি প্রেম করেই কাজ করব, তাই তো স্বস্তিকা দি? হ্যাঁ, খাটনিটা কত কমে গেল আমার, না জাস্ট প্রেম করে করেই যদি আমি কাজ পেতে পারি, আর অডিয়েন্সকেও আমার সঙ্গে প্রেম করে যেতে হবে কারণ তারা আমার সব কাজ দেখতে চায়, এবং মানে আমার শুধু কাজ পাওয়াটা তো এখানে ইম্পর্টেন্ট নয়, মানুষ আমার কাজ এখনো দেখতে চাইছে। আমার কাজটাই যদি কেউ দেখতে চাইতো না, বা আমার কোনো কাজ যদি মানুষে হয় না মানে একদম ডিজোন করে দিত, তাহলে নিশ্চয়ই প্রডিউসাররা এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার পেছনে ঢালতো না। বা তুমি একসময় মেইনস্ট্রিম ছবি করেছো, এখন সেই মানে একটা ধারার ছবিতেও কিন্তু এরকম না যে তোমাকে একটা ধারার ছবিতেই সবসময় দেখি। আমি টেলিভিশন করেছি, টেলিভিশনে আমি 3টে মেগা সিরিয়াল করেছি, 40-45টা টেলিফিল্ম করেছি, তারপরে মেইন স্ট্রিম সিনেমা করেছি, একদম হার্ডকোর কমার্শিয়াল ছবি করেছি, তারপরে অন্য ধারার ছবি করেছি, তারপরে ওটিটি করছি, হ্যাঁ এখানে কাজ করছি, হিন্দি ল্যাঙ্গুয়েজে কাজ করেছি, উড়িয়া ছবি করেছি, মারাঠি ছবি করেছি। এত কাজ যদি প্রেম করেই জাস্ট করতে পারি, আর মানুষে যদি আমার প্রতি প্রেমের জন্যই দেখতে পারে, তাহলে তোমার কটা প্রেম হলো যদি এতগুলো? হাজার 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 কোটি কোটি, সমস্ত রাজ্যে, দেশে, অন্য কন্টিনেন্টে। হ্যাঁ একটি কেন, এরকম করিস না, এরকম ভাবে আমার রেপুটেশনটা খারাপ করিস না প্লিজ। কারণ এটা ভালো জিনিস তো, স্বাস্থ্যের পক্ষে ভালো, মনের জন্য ভালো, মাথার জন্য ভালো। মানুষের সঙ্গে ঝগড়া অশান্তি করে বেঁচে থাকার চেয়ে তো প্রেম করে বেঁচে থাকাটা ইজ হেলদিয়ার। সো আমি আর কাজ ফাজে ফোকাসই করব না। আমি যে ঠিক করে নিয়েছি গতকাল থেকে, যে আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমি জাস্ট প্রেমটার উপর ফোকাস করব। স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনয় ছেড়ে দিচ্ছেন, শুধু প্রেম করব? অভিনয় করব, প্রেমটা আগে করব, ওটার সূত্র ধরে যে অভিনয়টা হবে সেটা করব। কাজ ছেড়ে দিলে তো বাঁচতেই পারবো না, কারণ ওটা আমার এক্সিস্টেন্সের একটা পার্ট, কিন্তু একদম প্রেমটার সূত্র ধরে যে কাজগুলো হবে শুধু ওগুলোই করব। যেগুলো শুধু আমার ট্যালেন্টের জন্য হবে ওগুলো আমি করব না। না, অ্যাবসলিউটলি নো। খুব বড় সিদ্ধান্ত কিন্তু। হ্যাঁ, যাই হোক, সহজ হয়ে গেল বিষয়টা। কিন্তু একটা কথাই মানে টিজারে আমরা দেখছিলাম যে এই সময়ের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট, যে অপরাধীরা গরিবই হয়, দেবদার কথা আমরা শুনছিলাম, এবং সেটা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। এটা কি তুমি মানো বর্তমান সময় দাঁড়িয়ে? এটা না আমাদের একটা মানসিকতা, যে তোকে যদি কেউ কোনো দলিত মেয়েকে নিয়ে কথা বলে, আমাদের মাথায় কিন্তু একরকম ইমেজ চলে আসে। হ্যাঁ, যেই আমরা ভাববো যে কেউ একটা হয়তো কোনো ক্রাইম করেছে, আমরা ভেবেই নেব যে সে নিশ্চয়ই একটা ওই নিচু শ্রেণীর কেউ, বা একটা মেয়ে গ্রামে থাকে, সে কখনোই ফর্সা হবে না। আমি ইনস্টাগ্রামে কোথাও একটা কিছু ভালো লেখা পড়েছিলাম, যে আমরা যখন একটা
প্রজাপতিকে মারি সেটা নিয়ে আমাদের কষ্ট হয় বা আমরা মারতে চাই না, বা আমরা সেটা নিয়ে একটা আলোচনা করি যে এত সুন্দর একটা মানে ভগবানের একটা সুন্দর ক্রিয়েশন একটা প্রজাপতি, সেটাকে আমরা মারলাম। যখন আমরা একটা আরশোলাকে মারি আমাদের কিন্তু সেই খারাপ লাগাটা হয় না, কারণ আরশোলাটা সুন্দর দেখতে নয়। অপরাধ করেছে মানেই সে একটা শ্রেণীর মানুষ, অপরাধ করেছে মানেই সে তাকে একরকম দেখতে, তার বাবা মা একরকম, তার বড় হওয়াটা একরকম। মানে কাউকে এইভাবে মজা করাও হয়, তোকে এরকম দেখতে লাগছে, এটাও মজা করা হয় দেখবে। হ্যাঁ, সো এই মানসিকতাগুলো পাল্টানোর সময় তো অসম্ভবভাবেই এসেছে। সো এই সময়ে দাঁড়িয়ে টেক্কাটা একটা খুবই গুরুত্বপূর্ণ ছবি, কারণ দেব যে চরিত্রে অভিনয় করেছে, এই যে জমাদার, হ্যাঁ, বা এই যে সিকিউরিটি গার্ড বা দারোয়ান বা লিফটম্যান বা সুইপার, আমরা পাড়ায় যারা ধর প্রতিদিন এই পরিষ্কার করার কাজ করে, তাদের কি নাম আমরা জানি, তাদের কেমন দেখতে জানি? আমরা যতবার নানান জায়গায় লিফটে উঠি, আমরা তো অন্ধের মতন লিফটে উঠে যাই, লিফটম্যানকে বলে দিই কোথায় নামাতে হবে, নেমে চলে যাই, ওই লিফটম্যানের দিকে আমরা কিন্তু তাকাইও না। আর আমি যখন কলকাতার বাইরে শুটিং করতে গেছি অনেক জায়গায়, আমি দেখেছি যে এরকম বড় বড় মানে বহুতল বাড়ির লিফটের বাইরে না লেখা থাকে যে এই লিফটে ড্রাইভার, সার্ভেন্ট, হ্যাঁ, ডেলিভারি লোক এরা উঠবে না, উঠলে 1000 টাকা করে ফাইন দিতে হবে। তো তুমি একটা ডিমার্কেশন করে দিচ্ছ না যে আমরা আলাদা, এরা আলাদা, আর ওই একটা মানে আনটাচেবলের মতন ব্যাপার যে আমি যে লিফটে উঠছি সেখানে উঠবে না, আমার গায়ের কাছে এসে দাঁড়াবে না, লাইক কিপ ডিস্টেন্স। সো এটা যে কতটা কি বলবো মানে অমানবিক, হ্যাঁ, সো সেখান থেকে দাঁড়িয়ে এই ছবিটা করাটা এই সময় খুবই ইম্পর্টেন্ট। একদম। কিন্তু তুমি এই যে প্রমোশন করছো, সুন্দর সাজুগুজু করে এসছো, আবার তো নানান কথা হবে, প্রস্তুত হচ্ছি, আর এখন বোধহয় কোনো ইম্পর্টেন্স দেওয়ার ব্যাপারই না। যেখানে সেজেগুজে না যাওয়ার হয় সেখানে না সেজেগুজেই যাই, এটা আমার কাজের জায়গা, এখানে আমাকে প্রেজেন্ট, হ্যাঁ মানে এটা আমার ইচ্ছের ওপর নির্ভর করছে না, এটা আমার কাজের জায়গা, এখানে আমাকে প্রেজেন্টেবল হয়ে আসতে হবে। এবং আমার এই প্রেজেন্টেবল হয়ে আসার পেছনেও কিন্তু আরও 4টে লোক আছে যাদের সংসার চলে, আমাকে প্রেজেন্টেবল তৈরি করেই তাদের সংসার চলে। তো আমি যদি এখন মনে করি যে না আমি রোজ দিন বাড়িতে ঘুম থেকে উঠে আমায় যেরমভাবে আমি থাকি আমি ওরমভাবেই কাজে চলে যাব, তাহলে আমার ওপর যে 4টে লোক ডিপেন্ডেন্ট, তাদের পেটেও তো আমি লাথি মারছি। হ্যাঁ, শুধু পুজোর সময় যারা কাজ করছে তাদের পেটে লাথি মারবো না, আর বাকি সময় যারা আমার সঙ্গে কাজ করছে তাদের পেটে আমি লাথি মারতে পারি, এটা তো কোনো নিয়ম হতে পারে না। সো আমার যেখানে যেরমভাবে যেতে ইচ্ছে করবে আমি যাব, কারণ মুখটা আমার, শরীরটা আমার, মেকআপগুলো আমার, মানে আমি পয়সা দিয়ে কিনি সেগুলো। সো ইয়া একদম শেষ করবো, কিন্তু শেষে একটাই কথা বলবো, যেহেতু সন্তান, মা এবং সন্তানের একটা অদ্ভুত বন্ডিং দেখানো, বন্ডিং কতটা দেখবো আমরা জানি না, কিন্তু গল্প কেন্দ্রবিন্দুতে রয়েছে। এবং সেখানে আমি যদি বলি যে সন্তানদের কিছু মানে খারাপ করলে সেটা মায়েদের ওপর আসে, দেখবে এখনো আজও ভালোটা খুব একটা আসে না। কিন্তু এটা স্বস্তিকাদি জীবনে কতটা ফেস করেছে, কারণ তোমার টেক ওয়ানে এটা অনেকটা আমরা দেখেছিলাম যে সন্তানকে দূরে সরিয়ে রাখা জীবনযাত্রার জন্য, আমি সেটা বলছি, সেই দিক থেকে বলছি, যেহেতু অনেক মা অনেক রকমের মা তুমি প্লে করেছো, সেটা কতটা ফেস করেছো? আমার বাবা মার মধ্যে এটা নিয়ে ঝগড়া হতে আমি দেখেছি, মানে আমার মা অনেক সময় ঝগড়াতে বলতো, ঝগড়ার সময় আমার বাবাকে বলতো যে হ্যাঁ ভালো হলেই সেটা তোমার আর আমার, আর যেই খারাপ কিছু হবে তখন শুধু আমার মেয়ে, হ্যাঁ ভালো হলেই সেটা তোমার মেয়ে। তো এইগুলো আমার মাকে আমি দেখেছি ঝগড়ার মধ্যে বলতে, কিন্তু আমি খুব একটা ফেস করিনি। মানে লোকে আমাকে নিয়েই কথা বলতে এত ব্যস্ত যে আমার মেয়ের আবার কি ফেলিয়ার হচ্ছে সেটার জন্য আমি দায়ী, ওটা অনেক দূরের ঘটনা রে। আমাকে নিয়ে আগে মাথা ব্যথা শেষ হবে, তারপরে তারা আমার মেয়েকে নিয়ে মাথা ব্যথা শুরু করবে, তারপরে সেখানে খুঁজবে যে কোথায় ফেলিয়ার হচ্ছে, তারপরে আমাকে কটাক্ষ করবে। ইট ইজ আ ভেরি লং জার্নি। ফার্স্ট দে হ্যাভ টু স্টপ বিচিং অ্যাবাউট মি। তো সেটা তো আমার মানে আই এম 43 নাও, এখনও যখন তারা ফুল সুইংয়ে করে যাচ্ছে, যতদিনে ওরা আমার মেয়ের দিকে ফোকাস করবে, আমার মেয়ের মনে হয়
35-40 বছর বয়স হয়ে যাবে। ফোকাস কিন্তু সরছে না, এটা বুঝতে পারছো তো স্বস্তিকা? এটা কিন্তু একটা ব্যাপার। ভেরি হ্যাপি, আই এম ভেরি হ্যাপি। কজন পারে এটা? সত্যি 24 বছর ধরেই ফোকাসে আছে, এটা কজন পারে বল? লোকেরা কম ফোকাসে থাকে, বেশি ফোকাসে থাকে, ফোকাস থেকে হাওয়া হয়ে যায়, কোনো নরম চরমই নেই। আমি যেরকম ছিলাম ওই রকমই ফোকাসে আছে। ফর অল দ্য রিজনস পিপল থিঙ্ক রাইট অর রং, ইট ইজ আপ টু দেম, বাট ইটস ওকে, আই এম হ্যাপি। একদম এরকমই হ্যাপি থাকুক। শেষ করব, কিন্তু শেষে টেক্কাতে বোধহয় এতটা হ্যাপি দেখা যাবে না। টেক্কাতে আমাদের কাউকে হ্যাপি দেখা যাবে না। সেই ওই জন্য যখনই আমার আর রুক্মিণীর যখন টেক্কার সিনেমার বাইরে যখন দেখা হচ্ছে এই নানান প্রচারের সময়, তখন আমরা অনেক গল্প করছি, অনেক আমাদের সুন্দর দেখতে লাগছে, আমরা অনেক গল্প করছি, ইয়ার্কি মারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এগুলো আমরা এখন করছি কারণ ছবিতে আমরা সবাই আটারলি টেন্সড, খুব ইন্টেন্স একটা ছবি। আমরা মানে মর্মাহত, আমরা যুদ্ধ করছি, লড়াই করছি, কাঁদছি, চিৎকার করছি, মেহেম। শেষে দর্শকদের কি বলতে? দর্শককে এটাই বলবো যে টেক্কা ছবিটা আমরা ভালোবেসে বানিয়েছি। এই বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে বানিয়েছিলাম, তখন পরিস্থিতিটা অন্যরকম ছিল। আর টেক্কা পুজোয় রিলিজ হবে এটাও অনেকদিন আগে থেকে ঠিক ছিল। ইনফ্যাক্ট জানুয়ারিতেই বোধহয় একটা পোস্টার রিলিজ করে বলা হয়েছিল যে পুজো রিলিজ। তার মধ্যে এই পরিস্থিতির জন্ম হয়েছে, একটা অঘটন ঘটেছে, আমরা সেটা নিয়ে সোচ্চার হচ্ছি। আমাদের প্রতিবাদের ভাষা ব্যক্তিগত, কিন্তু আমরা নিজেদের মতন করে প্রতিবাদ করছি। এটা ভুলছি না আর ভুলবো না, মানুষকে ভুলতে দেবও না। তার সঙ্গে সঙ্গে আমরা সবাই কাজও করছি, আপনারাও করছেন, আমরাও করছি, এবং যেটা আপনাদের কাছে বিনোদন সেটা আমাদের কাছে কাজ, তাতে আমাদের সংসার চলে। সেরকম একটা কাজ পুজোতে রিলিজ হচ্ছে 8ই অক্টোবর। আপনাদের যদি ইচ্ছে করে, আপনাদের যদি মন ভালো লাগে, তাহলে প্রেক্ষাগৃহে টেক্কা দেখবেন আর জানাবেন কেমন লাগলো। আমরা অপেক্ষা করব আপনাদের কথা শোনার জন্য। থ্যাংক ইউ।